everyone, welcome to my new video. চারিদিকে শুধু বাজেট আর বাজেট। মোদি 3.0 এর প্রথম বাজেট এটা। গত 23শে জুলাই আমাদের দেশের ইউনিয়ন বাজেট প্রকাশিত হলো। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সপ্তমবারের জন্য আমাদের বাজেট পেশ করলেন এবং এটা একটা রেকর্ড, কারণ এর আগে মোরারজি দেশাই 6বার বাজেট পেশ করেছিলেন এবং বর্তমানে নির্মলা সীতারামনজি 7বার বাজেট পেশ করলেন। যদিও মোরারজি দেশাই ওভারঅল 10বার বাজেট পেশ করেছিলেন, কিন্তু কন্টিনিউয়াস 7বার এই প্রথম কেউ ভারতের বাজেট পেশ করলেন। যাই হোক, এই বাজেটে কার কি সুবিধা হলো, কোন মার্কেট আপ হলো, কোন মার্কেট ডাউন হলো, কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, কোন ডিপার্টমেন্ট কি কি বেনিফিট পেল, রোড কত টাকা পেল, রেল কত টাকা পেল, নীতিশবাবু এবং চন্দ্রবাবু নাইডু তাদের জোটের ফলে কি বেনিফিট তারা পেল, বিহার এবং অন্ধ্রপ্রদেশ কি কি বেনিফিট পেল, আমাদের ওয়েস্ট বেঙ্গল কি কি পেল, মহিলারা কি পেল, যুবকরা কি পেল, স্টুডেন্টরা কি পেল, ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন দিয়ে এই বাজেটের সামারি সাজানো এবং বাজেট সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো লেটস স্টার্ট। 2024-এর বাজেটের সাইজ ছিল 48 লক্ষ কোটি টাকা এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভরে ভরে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটা সেক্টরকে কিন্তু চেপে দেওয়া হয়েছে। কি এই সেক্টর? এটা হলো স্টক মার্কেট। স্টক মার্কেটে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যেখানে 15% ছিল, সেটাকে এখন নিয়ে যাওয়া হয়েছে 20%-এ। লং টার্ম গেইন যেখানে 10% ছিল, সেটাকে এখন নিয়ে যাওয়া হয়েছে 12.5%-এ। যেখানে সবকিছুতে ছাড় দেওয়া হয়েছে, সেখানে স্টক মার্কেটে এত ট্যাক্স বাড়িয়ে দেওয়ার জন্য বাজেট চলাকালীনই 1100 পয়েন্টের নিচে মার্কেট নেমে গিয়েছিল। এমনকি মোদি স্টক বা পিএসইউ স্টকও 6.5% নেমে গিয়েছিল। একবার তো সেন্সেক্স 80,000-এরও নিচে চলে গিয়েছিল, পরবর্তীকালে আস্তে আস্তে তা রিকভার করে ফেলে। সবকিছুতে যখন এত কিছু বেশি বেশি দেওয়া হলো, তখন স্টক মার্কেটকে কেন এত চেপে ধরা হলো? তার কারণ হলো, বিগত 4 বছরে আমরা সবাই জানি স্টক মার্কেট কিন্তু অনেক বেশি টাকা কামিয়েছে এবং যেখানে টাকা কামিয়েছে মোদি সরকার সেখানেই ছাপিয়ে পড়েছে। এবার দেখে নেওয়া যাক আম আদমি কি পেল এবং কোন কোন সেক্টর কি পেল। মোদি সরকার প্রথমেই বলে দিয়েছিল যে 9টা সেক্টরের উপরে এবছর বাজেটে ফোকাস করা হবে। কোন কোন সেই সেক্টর? এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট, আরবান ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইনোভেশন, ম্যানুফ্যাকচারিং ও সার্ভিসেস, এনার্জি, নেক্সট জেনারেশন, এছাড়াও সবকা সাথ সবকা বিকাশ তো অবশ্যই সঙ্গে থাকছে। বাজেটের সব থেকে বেশি চর্চিত টপিক হলো যুব সমাজ এবং রোজগার। বিরোধী পক্ষের সব থেকে বেশি যে দাবি ছিল, সেটাও ছিল যুব সমাজের কর্মসংস্থান। কারণ তারা বারবার বলতো যে কর্মসংস্থান নেই, কর্মসংস্থান কমে গেছে এবং যুবকদের মধ্যেও একটা চাপা রাগ ছিল, যার জন্য অনেক সিট কিন্তু কমে গেছে। ভোটের রেজাল্টই তার প্রমাণ এবং মোদী সরকারও সেটা জানতেন, যে কারণে এই সেক্টরে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 5টা নতুন স্কিম চালু করার কথা বলা হয়েছে। এই স্কিমের মাধ্যমে বেশি বেশি করে যুবকদের কর্মসংস্থান হবে এবং 4 কোটিরও বেশি যুবক যুবতী সরাসরি সুবিধা পাবে। এছাড়াও সরকার এমন একটা প্রোগ্রাম নিয়ে এসেছে যেখানে 1 কোটিরও বেশি যুবক যুবতীকে দেশের 5টা টপ কোম্পানিতে ইন্টার্নশিপ করানো হবে এবং প্রত্যেক মাসে 5,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। কংগ্রেস সরকার বলছে যেটা আমাদের প্রকল্প, এটা আমরা নিয়ে এসেছিলাম। তবে যেটাই বলুক, যেহেতু যুব সমাজের উপরে ডিসিশন, তাই কেউ কিন্তু এর বিরোধিতা সেইভাবে করতে পারছে না। আপনার কি মতামত? এই ডিসিশন সঠিক? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, কারণ আপনার মতামতটারও যথেষ্ট ভ্যালু আছে। যুবকের ব্যাপার কেন? এবার আসি গরিব মানুষের কথায়। গরিব মানুষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অন্ন যোজনার আন্ডারে যে ফ্রিতে রেশন দেওয়া হয়, সেই রেশনের যে সময়সীমা সেটা আরো 5 বছর বাড়ানো হলো, অর্থাৎ আরো 5 বছর ফ্রিতে রেশন পাওয়া যাবে। এছাড়াও 10 লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ হয়েছে, যেখান থেকে 1 কোটিরও বেশি বাড়ি হবে আরবান এরিয়াতে এবং 2 কোটিরও বেশি বাড়ি হবে রুরাল এরিয়াতে। এবার দেখা যাক কৃষকরা কি পেলেন। কৃষকদের জন্য 1,52,000 কোটি টাকার ফান্ড অ্যালট করা হয়েছে এবং টার্গেট নেওয়া হয়েছে আগামী 2 বছরের মধ্যে 1 কোটিরও বেশি কৃষককে ন্যাচারাল ফার্মিং এর উপরে ট্রেনিং দেওয়া হবে। এটাকে অনেক কৃষক সংগঠন সমর্থন করছে, আবার অনেকে বিরোধিতা করছে। এছাড়াও যেহেতু বেশিরভাগ চাষাবাদ গ্রামে হয়, তাই গ্রামের কৃষিকাজের জন্য আরো অতিরিক্ত 2,66,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার আসি মহিলাদের ব্যাপারে। মহিলাদের জন্য 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে সেই টাকা সরাসরি সেই সমস্ত মহিলাদের কাছে পৌঁছে যাবে। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে, যেমন
10 লক্ষ টাকা মুদ্রা লোনের যে লিমিট ছিল সেটা বাড়িয়ে এখন 20 লক্ষ টাকা করা হয়েছে। যারা ই কমার্সে কাজ করতেন তাদের ক্ষেত্রে আগে 1% টিডিএস কাটা হতো। টিডিএস এখন বন্ধ হয়নি, কিন্তু প্রায় 90% সেই টিডিএস এ ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে 0.1% টিডিএস সেক্ষেত্রে দিতে হবে। এবার আসি ডিফেন্সের কথায়। বাজেটের ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু ডিফেন্সের কাছে যায়। মোট বাজেটের 13% অর্থাৎ 6,21,000 কোটি টাকা ডিফেন্সের জন্য বরাদ্দ হয়েছে, যাতে করে আমাদের সেনাদের শক্তি বাড়বে এবং আত্মনির্ভর ভারতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। এবার আসি স্টুডেন্টদের কথায়। স্টুডেন্টদের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোনে সরকার আপনাকে হেল্প করবে, তবে অবশ্যই সেই এডুকেশন কলেজ বা সেই এডুকেশনটা ইন্ডিয়ার মধ্যে হতে হবে। ওভারসিজ এডুকেশনের ক্ষেত্রে বা দেশের বাইরের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও স্পেসের ক্ষেত্রে 1,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 11,11,000 কোটি টাকা ক্যাপিটাল ইন্ডেক্সে সরকার খরচ করবে, অর্থাৎ রেল, ব্রিজ, রোড প্রভৃতি ক্ষেত্রে। এবার আসি মিডিল ক্লাসের ক্ষেত্রে। মিডিল ক্লাস মানুষের একটাই সব থেকে বড় সমস্যা, সেটা হলো ইনকাম ট্যাক্স। যাও বা অল্প মাইনে পায় সেখান থেকেও কিন্তু ট্যাক্স কেটে চলে যায়। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে দুটো রিজিম আছে, এক হচ্ছে ওল্ড রিজিম এবং সেকেন্ড হচ্ছে নিউ রিজিম। ওল্ড রিজিমের ক্ষেত্রে সেমই রয়েছে, কিছু চেঞ্জ হয়নি, কিন্তু নিউ রিজিমের ক্ষেত্রে সামান্য অদল বদল করা হয়েছে। যেমন যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল সেটাকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে এবং ট্যাক্সেস স্ল্যাবে কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। আগে ছিল 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত, এখন সেটা বেড়ে হয়েছে 7 লক্ষ। অর্থাৎ আগের বছরে যাদের ইনকাম 6 লক্ষ থেকে 7 লক্ষের মধ্যে ছিল, যারা 10% ট্যাক্স দিত, তারা এখন দেবে 5%। এরপরে 7 থেকে 10 লাখ পর্যন্ত 10%, 10 থেকে 12 লাখ পর্যন্ত 15%, 12 থেকে 15 পর্যন্ত 20% এবং 15-এর উপরে 30% ট্যাক্স দিতে হবে। এবার আসি কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়লো। আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম কিন্তু কমে গেছে। যেমন লেদার প্রোডাক্ট, অর্থাৎ লেদার রিলেটেড যেগুলো আমরা ব্যবহার করি, যেমন জুতো, ব্যাগ, বেল্ট, এই সমস্ত জিনিসের দাম কিন্তু কমলো। এছাড়াও মোবাইল পার্টস, অর্থাৎ মোবাইলের যে বিভিন্ন পার্টস থাকে, যেমন চার্জার, হেডফোন, এই সমস্ত জিনিসেরও দাম কিছুটা কমলো। সোনার উপরে আগে 15% স্ট্যাম্প ডিউটি থাকতো, সেটা এখন কমিয়ে 6% করা হয়েছে। প্ল্যাটিনামে 15.4% ছিল, সেটাকেও কমিয়ে 6.4% করা হয়েছে। এছাড়াও ক্যান্সার ট্রিটমেন্টের প্রধান যে 3টি ওষুধ, যে ওষুধগুলো সব থেকে বেশি ব্যবহার হয়, সেই 3টে ওষুধের দামও কিন্তু কমে গেছে। সবই তো সস্তা হলো, তাহলে বাড়লো কোনগুলো? 3টে জিনিসের দাম বেড়েছে। ফার্স্ট হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট বিশেষ করে ফার্টিলাইজেশনের কাজে লাগে, অর্থাৎ সার তৈরিতে কাজে লাগে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে টেলিকমের যন্ত্রপাতি। বিশেষ করে এই টেলিকমের যন্ত্রপাতি চায়না থেকে আসতো, যে কারণে এই জিনিসের দাম বাড়ানো হয়েছে এবং ভারতকে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হয়। এবং থার্ড হচ্ছে প্লাস্টিকের প্রোডাক্ট। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর এবং সেটা মাথায় রেখে প্লাস্টিকের প্রোডাক্টের দাম বাড়ানো হয়েছে, যাতে করে প্লাস্টিকের ইউজ তুলনামূলক কম হয়। বিহার এবং অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ নীতিশবাবু এবং নাইডু বাবু অনেক বেশি বেনিফিট পেয়েছে। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর জন্য প্রায় 25,000 কোটি টাকা পেয়েছেন এবং আরো যদি লাগে তাতেও সরকার আশ্বাস দিয়েছে সেটা সরকার দেবে। অন্যদিকে বিহারে প্রায় 26,000 কোটি টাকা অ্যালোকেশন করা হয়েছে। তার মধ্যে কি কি আছে? দুটো বিমানবন্দর আছে, মেডিকেল কলেজ, 3-4টে এক্সপ্রেসওয়ে, বিহারের ভাগলপুরে একটা মেগা পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এছাড়াও বক্সারে গঙ্গার উপরে ব্রিজ তৈরি হবে, বুদ্ধগয়া করিডোর, গয়া করিডোর, বন্যা পরিস্থিতি মোকাবিলায় 11,500 কোটি টাকার ফান্ড। ওভারঅল বিহার কিন্তু অনেক টাকার ফান্ড পেয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশ তো গেল, এবার আমরা দেখে নিই আমাদের বাংলা কি পেল। এই বাজেটে আমাদের বাংলার ভোটের রেজাল্ট কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোটের রেজাল্টের কারণেই এই বাজেটে আমাদের বাংলা সেরকম কিছুই পায়নি, বলার মতো সেরকম কিছুই নেই। যেখানে বিহার অন্ধ্রপ্রদেশ 25,000 26,000 কোটি টাকা করে পেয়েছে, সেখানে আমাদের বাংলা মাত্র 5,000 কোটি টাকা পেয়েছে। যাই হোক, অল্পের মধ্যেই আমাদের কলকাতা মেট্রো রেল পেয়েছে প্রায় 900 কোটি টাকা এবং এবং নতুন দুটো মেট্রো প্রজেক্ট, জোখা বিবারিবাগ এবং দমদম থেকে রাজারহাট হয়ে নিগড়িয়া পর্যন্ত, এই দুটো প্রজেক্টে প্রায় 2,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যাই হোক, এই বাজেট আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু খুব একটা ভালো হয়নি এবং তার খুব প্রকাশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অলরেডি করে দিয়েছেন। সো এই হলো এবছরের ইউনিয়ন বাজেটের সামারি।
আশা করি সকলের ভালো লেগেছে এবং বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।